আমাদের এখানে আমলাতন্ত্র যাতে দুর্নীতি করতে না পারে সেটা দেখতে হবে, আমাদের বিচার বিভাগ কিভাবে স্বাধীন কিভাবে হতে পারে সেটা দেখতে হবে, আমাদের আমলাতন্ত্র কিভাবে নিরপেক্ষ নিরপেক্ষ হইতে পারে সেটা দেখতে হবে। আমি কিন্তু যখন বলছি যে নির্বাচন দিচ্ছে না, এটা কিন্তু বিএনপির পক্ষে যায়। কিন্তু আবার আমার অন্য কথাও আছে, যখন দুর্নীতির কথা বলি তখন এটা বিএনপির বিপক্ষে যায়। এখন আপনি জানেন আমি কিন্তু কারোর প্রিয় না, অর্থাৎ এনসিপিরও প্রিয় না, জামাতেরও প্রিয় না, বিএনপিরও প্রিয় না, এবং ওইটাই থাকা উচিত এই ইয়ের থ্রু দিয়ে যে আসলে আমাদের তদন্ত কারা করছে, কতজন এখানে করছে, কতজন এখানে ব্যস্ত। আগে তো শুনতাম আওয়ামী লীগের সময় যে কি ছিল, আব্দুল কাহার আখন্দ, যা কিছু হইতো সব আব্দুল কাহার আখন্দ। আমাদের এখন কে করে সেটা হচ্ছে যে এই দলগুলোই তো বলছে যে তারা তাদের জুলাই সনদ না মানলে হবে না। বলছেন শফিকুর রহমান সাহেব বলছেন যে যেন তেন নির্বাচন মানি না। আমি একটু আগে বললাম যেন তেন নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং ওই দুইটা পার্টি অলরেডি, এবং ইতিমধ্যে যেভাবে ওনারা পদযাত্রা করছেন বোঝা যাচ্ছে যে ওনারা এনসিপি তাদের ক্ষমতা মানে তাদের জনপ্রিয়তা বাড়াতে চাচ্ছে। আমার বিষয়টা হলো আমি কিন্তু নির্বাচন পক্ষে বিপক্ষে নয়, আমি কিন্তু জানি যে নির্বাচন হলেই আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, নো। এবং আমি আসলে নির্বাচনের পক্ষেও না, সত্যি কথা, আমি নির্বাচন পক্ষে না, এইভাবে নির্বাচনের পক্ষে আমি না। কারণ আপনি জানেন আমি এই ব্যাপারে খুব ক্লিয়ার যে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল ইকোনমি ইজ করাপশন, এটা দুর্নীতি নির্ভর। অর্থাৎ বাংলাদেশের বড় বড় দলগুলোর তৃণমূল কর্মী এবং সকল নেতারা দুর্নীতির উপর নির্ভর করে চলেন। সুতরাং সেই হিসাবে যেই মুহূর্তে আবার যদি বিএনপি আসে বা যেই ক্ষমতায় আসুক, আবার ওই একই জিনিস হবে। আবারও কিন্তু হ্যাঁ, দুর্নীতির মাত্রা কম বেশি হতে পারে, কিন্তু দুর্নীতি হবে বলে আমি মনে করি। এখনো কিন্তু দুর্নীতি খুব একটা কমেছে বলে আমরা মনে করি না, বিশেষ করে প্রশাসন এবং মাধ্যমে। সুতরাং আমার কথাটা হচ্ছে ডক্টর ইউনূস তার এই যে উপদেষ্টা পরিষদ বর্গ নিয়ে যা করছেন, প্রত্যেকটা জিনিসে উনার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা হচ্ছে আমাদের একদিকে, আর আরেক দিকে হচ্ছে যে নির্বাচন পরবর্তী একটা দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের বোধহয় পাইতে হবে। তো দুই জায়গার মাঝখানে কি আমাদের আর কোনো বিকল্প নাই? অর্থাৎ আমরা কি অন্য একটা সরকার পেতে পারি না, যেই সরকার এই বিপ্লবকে ধারণ করবে এবং আমাদের সত্যি সত্যি একটা সত্যিকারের সংস্কার হবে? আমি যেটা মনে করি যে আমাদের যেমন ধরেন নির্বাচনের মধ্যে যাতে টাকার খেলা না হইতে পারে, সেটা কি কি করা যায় সেটা দেখতে হবে। আমাদের এখানে আমলাতন্ত্র যাতে দুর্নীতি করতে না পারে সেটা দেখতে হবে, আমাদের বিচার বিভাগ কিভাবে স্বাধীন কিভাবে হতে পারে সেটা দেখতে হবে, আমাদের আমলাতন্ত্র কিভাবে নিরপেক্ষ হইতে পারে সেটা দেখতে হবে। তো আমি জানি না যে এই সমস্ত জিনিস হবে বলে মনে হচ্ছে না, আবার অন্যদিকেও এই অবস্থা আছে, আমরা একটা অচল অবস্থার মধ্যে দিয়ে রয়ে গেছি। দেখেন পিনাকি ভট্টাচার্য কি বলতেছে এটা আমার কোনো বিষয় না, আমি একটা যুক্তি দিয়ে কথাটা বলছি। দুর্নীতিগ্রস্ত কেন সেটার জন্য তার রাজনৈতিক অর্থনীতির ব্যাপারটা বলছে, পলিটিক্যাল ইকোনমি। আপনি আমার যুক্তির খণ্ডন করেন, আপনি আমাকে বুঝান যে দলগুলা কিভাবে চলবে, তার অর্থায়ন কিভাবে হবে, এটা নিয়ে বলেন। এবং এইটা বিএনপির সময়ে আমরা এরপরে যদি দুর্নীতিগ্রস্ততা দেখি, সেটা কি আপনার পছন্দ হবে? এটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্ন। সুতরাং আমি কিন্তু হ্যাঁ, পিনাকির সাথে আমার মিলে যেতে পারে কোনো একটা খাতে, কিন্তু আমি তার যুক্তি ব্যবহার করি বলে আমি মনে করি না। আমার মনে হয় দর্শকের কেন মনে হয়েছে জানি না, যদিও আমি দেখি না। আরেকটা জিনিস বলি, যেমন আনুপাতিক রেটের উনি বিরুদ্ধে কথা বললেন, হ্যাঁ, পিআর এর উনি বললেন যে পিআরটা ওয়ার্স্ট। আমি কিন্তু বলি না যে পিআরটা ওয়ার্স্ট, অ্যাকচুয়ালি পিআর হচ্ছে এই এখনকার যে সিস্টেম আছে তার থেকে বেটার, কিন্তু তারপরেও আমি কিন্তু আনুপাতিকের বিরোধিতা করছি এখন। এবং আনুপাতিকের বিরোধিতা করছি কারণ আমি বাংলাদেশে একটা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার চাই না। আমি চাই না যে বড় দলকে একটা ছোট দল নাকে দড়ি দিয়ে ঘুরাবে। সুতরাং উনার তারেক সাহেবের কথায় মনে হয়েছে যে উনি বিএনপি সাপোর্টার, হুইচ ইজ নট ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আমার আনুপাতিক রেটে যখন আনুপাতিক ভোটে যখন কথা বলছি, ওটা কিন্তু বিএনপির পক্ষে যায়। আমি কিন্তু যখন বলছি যে নির্বাচন দিচ্ছে না, এটা কিন্তু বিএনপির পক্ষে যায়। কিন্তু আবার আমার অন্য কথাও আছে, যখন দুর্নীতির কথা বলি তখন এটা বিএনপির বিপক্ষে যায়। এখন আপনি জানেন আমি কিন্তু কারোর প্রিয় না, অর্থাৎ এনসিপিরও প্রিয় না, জামাতেরও প্রিয় না, বিএনপিরও প্রিয় না, এবং ওইটাই থাকা উচিত। সুতরাং আমি ওইভাবে ওইটা বলছি। আর খোরশেদ আলম সাহেব যেটা বললেন
যে এনসিপি ইয়ে করছে, আমি তো সেটার পক্ষে না, আমি সেটা বলি নাই। তো এইখানে আমার মনে হয় যে খুরশেদ আলম সাহেবের সাথে আমার তেমন কোনো মত পার্থক্য নাই। আই থিঙ্ক আমি যেটা বলতে চেয়েছি, আমরা একটা অচল অবস্থার মধ্যে আছি। আমি চেয়েছিলাম দেশটা সুন্দর হবে, ভালো হবে, আমাদের একটা মৌলিক শিক্ষার ব্যাপারে, শিল্পের ব্যাপারে, বিজ্ঞান প্রযুক্তির ব্যাপারে, আপনার সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে আমাদের একটা মৌলিক সংস্কারের দিকে আমরা যাব। এটা তো বিএনপি করবে না, আমি জানি এটা করবে না, সরি মিস্টার তারেক, কিন্তু করবে না ওনারা, কারণ ওনারা এইসব নিয়ে চিন্তা করে না। চিন্তা করলে এগুলো নিয়ে অনেক কথা এতদিনে হইতো, হয় না। সুতরাং আমি ওটা চেয়েছিলাম, এটা দেখা গেল ইউনূস সরকারও করলেন না, বাকি সামনের সরকারও করবে বলে মনে হয় না। সেই জন্য আমরা যেই তিমিরে সেই তিমিরে। এটা তো স্মোকিং গান, বলে স্মোকিং গান। আপনি তো যদি তার আমি বিবিসির ওটা পড়লাম, ওটা বোধহয় কোন একটা বাংলা পেপারে পড়লাম ওটা সম্পর্কে, এবং সেখানে তারা বলেছে তারা কিভাবে কিভাবে আপনার প্রতিটা জিনিস মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ, ফ্রিকোয়েন্সি সবকিছু তারা দেখেছে। হ্যাঁ, সবকিছু দেখে আরো অনেকগুলো ইস্যু আছে, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ, ব্যাকগ্রাউন্ডের শব্দ, অন্যদের ইয়ে সবকিছু দেখে তারা বলছে যে এটা প্রকৃতভাবেই শেখ হাসিনার কণ্ঠে উনি বলছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুতরাং এটা তো একটা বড় ব্যাপার, এবং আমাদের প্রমাণ লাগবে। আমি এই ব্যাপারে একটা কথা বলি কি, যে আমি যেটা দেখি আর কি, আমার ভুল হইতে পারে, বাংলাদেশ সরকার কতটুকু এইসব কাজে এগিয়ে যাচ্ছেন আমি জানি না, কিন্তু আমরা ছোটবেলায় যেটুকু বা সারা জীবন যেটুকু দেখেছি, হ্যাঁ, যে আপনি শেখ হাসিনার খবর জানতে হইলে কিন্তু শেখ হাসিনার ড্রাইভারকে ধরতে হবে, আপনার শেখ হাসিনার পিয়নকে ধরতে হবে, শেখ হাসিনার যারা বাসায় কাজ করতো তাদেরকে ধরতে হবে, তারপরে তার উপরে যেতে হবে, তারপরে তার উপরে যেতে হবে, আস্তে আস্তে নিচের থেকে উপরে উঠতে হয়, আমি যতদূর জানি। সুতরাং আমি শুনতাম যে এফবিআই বলে যে তারা যে দোষী তাকে তার সাক্ষাৎকার হচ্ছে সবচেয়ে শেষে, হ্যাঁ, তার আগে বাকি সব তারা আপনার সাক্ষ্য প্রমাণ তৈরি করে তারপরে যায়। সুতরাং বাংলাদেশে এই ধরনের তদন্ত কি হচ্ছে আমরা জানি না। আমরা এইটুকু জানতাম যে একটা মাত্র কেস সম্পর্কে শুনি, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল এবং আইজি মামুন সাহেব, তৎকালীন আইজি মামুন সাহেব, এবং মামুন সাহেব কিন্তু বাংলাদেশের এই কেসে রাজ সাক্ষী। সুতরাং আপনার যদি রাজ সাক্ষী থাকে এবং তার সাথে সাথে আপনার যদি অন্যান্য সাক্ষ্য থাকে তাহলে হয়ে যেত। তবে হ্যাঁ, এই যে যখন এই এত বড় একটা আপনার ফোনালাপ পাওয়া গেছে, এবং এই ব্যাপারে এবং আরো ফোনালাপ আমরা কেন পেলাম না, একটাই কেন পেলাম, সেটাও কিন্তু আরেকটা বিষয়। সুতরাং অবশ্যই এটা একটা ভালো খবর। অবশ্যই আমরা চাই যে এটা ভালোভাবে এই বিচারটা হোক, যাতে আন্তর্জাতিক মানদণ্ডের হয়, এবং আমি আশা করব এবং আমি জানতে চাই এই আপনার এই ইয়ের থ্রু দিয়ে যে আসলে আমাদের তদন্ত কারা করছে, কতজন এখানে করছে, কতজন এখানে ব্যস্ত। আগে তো শুনতাম আওয়ামী লীগের সময় যে কি ছিল, আব্দুল কাহার আখন, যা কিছু হইতো সব আব্দুল কাহার আখন। আমাদের এখন কে করে? আমাদের এখন আখন সাহেব কে? আমি জানি না, আমি কথা বলতেছি কারা করে, আমাদের কে করে আমি কিছু জানি না। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমরা কি আসলে অতটা সিরিয়াসলি কি এটা করতেছি, এই ব্যাপারে কিন্তু আমার একটা সন্দেহ থেকে যাচ্ছে। তবে আপনাকে একজন দর্শক প্রশ্ন করছিল যে আজকে যে বলা হয়েছে 18 থেকে 32 বছরের ভোটারদেরকে আলাদা ভোট করা হবে, এই ব্যাপারে আপনি কি মনে করেন? একজন দর্শক কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিল। না, এটা যদি করা হয় ইট ইজ অ্যাবসার্ড। আমি জীবনে কোনোদিন মানে পৃথিবীতে কোনোদিন শুনি নাই যে এক একটা আপনার মানে একটা বয়স সীমার উপরে মানুষজনকে আলাদা বুথ দিতে হবে, এটা আমি কোনোদিন শুনি নাই। ইফ ইট ইজ, আমি মনে করি যে এটার পিছনে কোনো রহস্যজনক কারণ থাকতে হবে। এটা আমার মনে হয় কোনোভাবেই আমি যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। কি যুক্তিতে তারা করছেন সেটা বলুন, কি যুক্তিতে তারা এটা করছেন আমি এটা জানি না। এবং ওনারা যদি মনে করেন এগুলো যদি এনসিপি কে এগিয়ে দেওয়ার কোনো জিনিস হয়, তাহলে আবারও বলবো যে এই সরকার কিন্তু ইতিমধ্যেই নিরপেক্ষতা কিন্তু হারিয়ে ফেলেছেন। এবং আমি আমাদের সহ আলোচক মঈনুদ্দিন সাহেব আছেন, ফরহাদ সাহেব আছেন, উনাদেরকে আমি জিজ্ঞাসা করব, মানে উনাদেরকে আমি বলবো যে আসলে এইভাবে যদি এই সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে কি তাদের কি অধিকার আছে ইয়ে করার, আপনার এই নির্বাচনটা কন্ডাক্ট করার?
সেটা আপনারা বলবেন। আমার মনে হয় না। আমার মনে হয় উনারা যখনই এই ধরনের কথা বলবেন ততই কিন্তু উনারা একটা নির্বাচনের গ্রহণযোগ্য। এবং আরো একটা জিনিস যে খালি উনাদেরকে যে হেল্প করছে তা খালি না এনসিপি কে, হুম। সেটা হচ্ছে যে কথায় প্যাচ মারতেছে, কথা সোজাভাবে বলছে না। যদি বলতো যে না আমরা এইটুকু এনসিপি কে দিব, এর বেশি দিব না, এর বেশি আমরা কখনোই যাব না, তাহলে আমরা বুঝতাম যে এইভাবে আমরা নিরপেক্ষ হব। আমরা একটা কথা বুঝতাম, নিরপেক্ষ কেমন করে উনারা হবে সেটা উনারা আমাদেরকে বলেন না। সো সেই হিসেবে আমি মনে করি যে এটা সরকারের একটা ভুল পদক্ষেপ।